নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা কাহিনী বলে শোনাবো। কাহিনীটির নাম হচ্ছে নিরাকারের কাহিনী, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগোনার কাছে এক গ্রামে গিয়েছিলাম বিয়েবাড়ি উপলক্ষে। বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউ যেতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও ছিল, একে বর্ষাকাল, তা যাতায়াতের অসুবিধে। সেই সময়ের কথা বলছি, তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধা হয়নি। তার উপর গ্রামে বিয়েবাড়িতে লোকজনের অধিক্যের জন্য থাকারও অসুবিধা। তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হলো না শেষ পর্যন্ত। কিন্তু একেবারে কেউ না গেলে তা খারাপ দেখায়। তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেন বর্ধমান সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগোনার বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, নয়তো আচমকা গিয়ে কিছু পাওয়া যায় না। এ তো রিক্সা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকব। যাই হোক, ওসব কথা থাক। আমরা যখন বলগোনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধে হয়। আকাশ ঘন মেঘে ঢাকা। মেঘের মূর্তি এমনই যে এই বুঝি নামে। তাই কি যে করব তা কিছু ভেবে পেলাম না। বলাই বলল, এখনো ভেবে দেখ যাবি কি না। আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় না আর এগিয়ে এখান থেকে কেটে পড়াই ভালো। এই অচেনা জায়গায় পথে কোনো লোকজন নেই, সন্ধ্যা হয়ে আসছে, আর এগোলে দুর্ভোগের শেষ থাকবে না। কথাটা ঠিক, তবে এটাও সত্যি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায়। তাই বললাম, তাতে কি, বর্ষাকালে বৃষ্টি হবেই, সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি। এখন ভয় পিছলে কি হবে? অতএব আর দেরি না করে রওনা দিই, চল। একটা দোকানে শেষবারের মতো দুজনে 2 কাপ চা খেয়ে চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকায়নি, তার উপর আকাশে এই মেঘের ঘনঘটা কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখন শুরু হলো বৃষ্টিপাত। প্রথমে বড় বড় ফোঁটা, তারপর মুষলধারে বৃষ্টি। ছাতাও মানছে না। এই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। বলাই বলল, আমার বোধ হয় 2 মাইল পথ আসেনি, এখনই কত পথ বাকি, কি গিয়ে করা যায়। আমিও তখন চুপসে গেছি। বললাম, তাই তো রে, বলগোনাতে বলে কয়েক কারণে বাড়ি থেকে গেলাম হয়তো। এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে কড়কড় করে বাজ পড়ার শব্দ। সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালমনি এক হাত দূর পথও দেখা যাচ্ছে না, কালো কুলটির যাকে বলে। তাই এমন পথে কোনো মানুষজনও নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জল কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক সময় মনে হলো আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। কে আসে এই অন্ধকারে নির্জন রাতে? কেমন এক অশরীরী আতঙ্ক বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। অমনি শুনতে পেলাম, এ পথে নতুন মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, একেবারে নতুন। আসা হচ্ছে কোত্থেকে? আমরা কলকাতা থেকে আসছি। যাওয়া হবে কোথায়? আমরা গ্রামের নাম বললাম।
বলার সঙ্গে সঙ্গেই একটা বজ্রপাত, আর সেই সঙ্গে বিদ্যুতের চমক। তারই ক্ষণপ্রবাহের মুহূর্তে জন্য দেখতে পেলাম লোকটিকে। কালো বর্ষাতি ঢাকা, দীর্ঘ, উন্নত, বলিষ্ঠ চেহারা। গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কেও হার মানায়। ভদ্রলোক বললেন, ওরে বাবা, ও তো অনেক দূর, এই দুর্যোগে যাবেন কি করে? তাই তো ভাবছি, লগনসার বাজার, বিয়ে বাড়ি বুঝি? আগে হ্যাঁ, আমাদের বন্ধুর বোনের বিয়ে। তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখিনি কেন? সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না। এইভাবে রাত দুপুরে গ্রামের ঘরে কেউ আসে? বিয়েটা কবে? আগে আগামীকাল। তাহলে কাল ভোরেই চলে যাবে। কিন্তু আজকের রাত্রিটা কাটাই কোথায় বলুন তো? ব্যবস্থা একটা করছি, এখন আসুন আমার সঙ্গে সঙ্গে। আমি বলাইয়ের দিকে তাকালাম, বলাই আমার দিকে। যা আছে কপালে। আর যখন এগোনো সম্ভব নয়, তখন এর আশ্রয়ই কিছুতেই ছাড়া যে নয়। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর বাঁধা রাস আর ঢাকা বেয়ে ছোট্ট একটা গ্রাম। মাটির দেওয়াল, খড়ের চাল, ঘন বসতির গ্রাম। গোয়ালের গরুর চোখ জ্বলছে, বৃষ্টিও সামনে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন, একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা হচ্ছে। ভদ্রলোক আমাদের দুজনের দিকে একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেওয়ালের ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন তো দেখি? এতক্ষণ লক্ষ্য করিনি। এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, একজন দারোগার। ওই দারোগার সঙ্গে আমার চেহারার মেলে। দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম, আরে তাই তো, এ তো আপনার ছবি দেখছি। হ্যাঁ, আমারই ছবি, তবে যৌবনের। আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম, চমকপ্রদ কিছু শোনার আশায়। ভদ্রলোক বলতে শুরু করলেন। তিনি যা বললেন তা এই রকম। আমার নাম জলধর দত্ত। জল ভরা মেঘের মতোই চেহারা আমার। আমায় দেখলে অনেক খুনের আসামিরাও বুকের রক্ত জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেকদিন আগে সেই গ্রামের একটা ঘটনার কথা আপনাদের বলবো। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধ্যাবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি। এমন সময় দুজন লোক এসে খবর দিল ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাইকে নাকি নিজেদের মধ্যেই মারামারি করতে দেখা গেছে এবং দুজনেই আত্মঘাতী হয়েছে। শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারও শান্তির রক্ষার দায় এড়াতে পারে না। আদৌ এটা আত্মহত্যা না কেউ খুন করেছে, ঘটনাটা সাজিয়েছে, তাই বা কে বলতে পারে। অতএব যেতেই হলো। এই ভেবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারটা প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন। বললেন, গেলে কাল সকালে যাবেন, এই রাত দুপুরে কখনো না। একে এই সময় অঞ্চল ভালো নয়, তার উপর আপনি পুলিশ লোক, কার মনে কি যে আছে কে জানে। আমি তার কথা না শুনেই রওনা দিলাম। বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম জলধর, জল ভরা মেঘ আমি, কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদের গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রার কোনো অসুবিধা হলো না। যাই হোক, গ্রামে পৌঁছাতেই রাত অনেক হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধারা একটা দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকেই শিউরে উঠলাম। রক্তমাখা দুটো দেহ ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুব চেনা বলে মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের যেন দেখেছি। যাই হোক,
এই ধরনের লাশকে তো পোস্টমর্টম করতেই হবে। তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটিকে নামিয়ে আরেকটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসি। ওদের পরিবারের দুজন লোকও সঙ্গে নিলাম লাশের পাহারায়। এমন সময় জনা বলল, আমি কিন্তু চিনেছি বাবু, আমার খুব ভয় করছে। এই রাত দুপুরে না এলেই পারতেন। আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনিসিস? এরা কারা? ভুলে যাচ্ছেন কেন? সন্ধ্যাবেলা এরাই তো আমাদের থানায় ডেকে আনলো। এইবার মনে পড়েছে, সত্যিই তো। কিন্তু এমন বিস্ময় আমার কেন হলো? আমার মতন লোকেরাও সিদ্ধারা তখন ঠান্ডা। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেলে হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বললাম, কি হলো? থামলে কেন? চালাও। একটু চা তেষ্টা পেয়েছে বাবু, গলাটা একটু ভিজিয়ে নি। এখানে চা কোথায় পাবে এই ফাঁকা মাঠে এত রাতে? এখানেই তো চা পাবো বাবু, ওই দেখুন। চেয়ে দেখলাম দূরের একটা চালাঘরে টিম টিম করে আলো জ্বলছে। গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল, আপনারা খাবেন নাকি বাবু? বললাম, না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতো। দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে গিয়ে ওদের সঙ্গে চা খাচ্ছে। সে গাড়িতে কোনো গাড়োয়ানও ছিল না, এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। সে যাই হোক, ভয়ে আমাদের আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। তখন আমরা সবিষয় ভালো করে দেখলাম সেই দুজনকে দিব্যি হেসে খেলে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়, আমি ইশারায় জনাকে নামতে বললাম। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের উপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটোর চোখ জ্বলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! জলদার বাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন। এমন সময় জনা এলো ভাতের থালা হাতে। বলল, ওইসব গল্প আর নয়, এখন খেয়ে নিন দেখি, নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, কাল খুব ভোরে উঠতে হবে। বৃষ্টি তখন থেমে গেছে। জলদার বাবু বললেন, তারপর আর কি? নিন, খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনা খুব ভয় পায়। গল্প শুনে ভয়ে আমাদের যে খুব একটা পাইনি তা নয়, তবু কৌতূহল হচ্ছি। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলদার বাবু বলল, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, জনা আপনাদের পাহারায় থাকবে, কোনো প্রয়োজন হলে ডাকবেন, বাইরেই থাকবো। আমরা শুয়ে পড়লাম এবং সারাদিন ক্লান্তির জোরে ঘুমিয়েও পড়লাম। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতে জনা এসে ডেকে তুলল আমাদের। জলদারবাবুও এলেন। আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ভোরের আলো যখন আরো স্পষ্ট হয়ে আসছে, তখন একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল, এইটুকু পথ এবার আপনারা হেঁটেই যেতে পারবেন বাবু। ওই দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না। কেন যাবে না তা আমি জানি। আসলে ওই গ্রামে সেই অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছি না। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে পড়লাম। বললাম, বেশ তো, অসুবিধা থাকে যেও না, একটু পথ হেঁটেই চলে যাব আমরা। কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি যে হলো সেইটুকু জানার দরকার ছিল খুব। জনা বলল, শুনলে ভয় পাবেন না তো? না, কাল রাতে জলদারবাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম? সেই রাতে আমরা ওদের হাতে প্রাণ হারিয়েছিলাম। আমাদের দুজনের গায়ে
কাঁটা দিয়ে উঠল এবার। সর্বনাশ! এ কি শুনছি? জলদারবাবু, জনা, এরা তাহলে কারা? আমাদের তখন নড়াচড়া করার গতি নেই। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের বিস্ময়ে ঘোর কাটল যখন তখন জনা নেই, গরুর গাড়িরও চিহ্ন নেই। কি ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটছিল। তখন না হলে ওই অন্ধকারের গাছতলায় কি যে হতো কে জানে। এরপর আমরা নিরাপদেই গ্রামে পৌঁছালাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে। বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে। তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা বলিনি ওদের। নমস্কার বন্ধুরা, আজ আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে।